আমার প্রশ্ন, চলন বিলের এই ঐতিহ্য সংস্কৃতি রক্ষার একটি আধুনিক সংস্কৃতি চর্চা এবং কেন্দ্র বা একাডেমি নির্মাণ করা হইবে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য কাব্যিক উপস্থাপনায় চলন বিল এবং নাটোরের যে ইতিহাস তুলে ধরেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। চলন বিল আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসাবে আমরা আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করেছি। একটু আগে মাননীয় আমি বললাম, সংসদ সদস্যকে বললাম মাননীয় স্পিকার। তবে নাটোরের সেই কাঁচাগোলার এখন আর নাটোরের সে মনে হয় না। এখন বনলতা বহু আছে, কিন্তু জীবনানন্দ দাসে একজনও নাই। অতএব সেই জীবনানন্দ দাসের দেখার আগে আমরা সৃষ্টি করার চেষ্টা করছি মাননীয় স্পিকার। এখানে আপনার মানে নাটোরের যে সংস্কৃতি, ঐতিহ্য, বিখ্যাত যে ইতিহাস এবং চলন বিল ঘিরে যে মানুষের জীবন এবং সেই নদীমাতৃক এবং আমাদের খাল বিল নদী নালা বাওর হাওড় বাওর সব কিছুর উপরে একটা সংস্কৃতি আছে। আমাদের পদ্মা নদীর মাঝে আমাদের তিতাস একটি নদীর নাম, আমরা নকশিকাতার মাঠ, মানে রূপা এবং সাধু জসিমউদ্দিনের কুমার নদীর পাড়ে আমরা আবার সমস্ত নদী ঘিরে আমরা নতুন করে যে সংস্কৃতি যাত্রা শুরু করব। আমরা আমাদের মানে ভাওয়ালি ভাটিয়ালি ভাওয়াইয়া এবং এ সমস্ত নদীমাতৃক যে সংস্কৃতিগুলো আছে, এটা আমরা তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ। বনলতা সেন নেই বটে, কিন্তু মাধবী আছে আমাদের মাঝে। সম্পূরক প্রশ্ন করবেন মহিলা আসন 24 বিথিকা বিনতে হুসাইন। মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটু আগে আমাদের যিনি আজ ভাই মাননীয় সংসদ সদস্য, তিনি যে সম্পর্কটা কোশ্চেনটা করেছিলেন, সেটাই আমার কোশ্চেন ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের প্রান্তিক ও লোকজ সংস্কৃতিকে জাতীয় মূলধারায় বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তুলে ধরে একদিকে দেশের ঐতিহ্য, অন্যদিকে অর্থনীতিকে অর্থবহ করার লক্ষ্যে জারি সারি বাউল ভাওয়াইয়া ভাটিয়ালি এবং যাত্রাপালা এবং পটুগানকে একটি মূলধারা নিয়ে আসার জন্য তিনি চিন্তা করেছেন। সেটাই আমাদের শিল্পকলা একাডেমির কি সে ধরনের চিন্তা এখনো বাস্তবায়ন করার পরিকল্পনা কিনা, সেটাই আমার এই প্রশ্ন ছিল। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী যদিও আগে উত্তর দিয়েছেন, আবারও চাইলে বলতে পারেন, রিপিট করতে পারেন। না, একটু বলি মাইলর, সেটা হচ্ছে যে আগের উত্তরে আমি এসব কথা বলেছি। আরেকটু আমি সংযোজন করতে চাই যে আমার সংস্কৃতি আমাদের জাতীয় পরিচয় বহন করে। মানে আমাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি হচ্ছে আমরা কৃষি প্রধান দেশ, এবং যে সংস্কৃতি সারা বাংলায় যে ছড়িয়ে আছে, সেটাকে আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা এই বছর থেকে যাত্রা আবার শুরু করব। তবে সে যাত্রা পরিচ্ছন্ন জীবনমুখী যাত্রা। আমরা এবছরেই আবার নাটক, থিয়েটার সব কিছুকে আমরা ব্যাপকভাবে আমরা সমস্ত উপজেলা পর্যায়ে নিয়ে, এবং আমরা যে হাসন রাজার গান, লালন সাহেব গান, শাহ আব্দুল করিম, রাধা রমন, তারপরে আপনার ওই যে বিজয় সরকার, এ সমস্ত তারপরে আব্বাস উদ্দিন, এ সমস্ত সঙ্গীতও যেমন থাকবে, শিল্পকলাও থাকবে। সংস্কৃতির মাঝ দিয়ে, শিক্ষা এবং সংস্কৃতি এর মাঝ দিয়ে আমরা সারা বাংলাদেশে আমরা আমাদের জাতীয় পরিচয় সারা পৃথিবীর সামনে তুলে ধরতে চাই মাইলট, এবং সেই লক্ষ্যে আমরা ব্যাপক কাজ করেছি এবং আমরা কাজ করে আমরা সফল হবো মাইলট। এই প্রত্যয় দৃঢ়তা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আরেকটু কষ্ট করতে হবে আপনাকে। আমাদের পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মোহাম্মদ শফিকুল ইসলাম অনেকক্ষণ চেষ্টা করছেন একটা সম্পূরক কোশ্চেন করার জন্য। প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
আমরা অর্থনীতিতে এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে করাপশনের কথা শুনি, কিন্তু আমরা এটা ঠিক এখনো বুঝছি না যে কালচারাল করাপশন এখন আমাদের দেশে এবং সমাজের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভয়াবহ হিসেবে দাঁড়িয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে জানতে চাই, আমাদের বাংলাদেশ টেলিভিশন সেখানে আমাদের সন্তানদেরকে এই অপসংস্কৃতি রোধ এবং সুন্দর সংস্কৃতি তাদেরকে গড়ে তোলার জন্য একই সাথে আমাদের দেশে এখন যে বেসরকারি টেলিভিশনগুলো রয়েছে তারা যে পদ্ধতিতে তাদের টেলিভিশনগুলো পরিচালনা করে, সেই ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেসরকারি টেলিভিশনে একটা নির্দিষ্ট সময় আমাদের সন্তানরা যখন বাসা বাড়িতে থাকে, সকালবেলা, দুপুর অথবা রাত্রিবেলা একটা সময় নির্দিষ্ট করে দেওয়া যায়। আমাদের একটা দুরন্ত টেলিভিশন আছে, সেটাকে সন্তানরা খুবই উপভোগ করে। ঠিক একইভাবে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে আমাদের এই বেসরকারি টেলিভিশনগুলো কোনোভাবেই আমি লক্ষ্য করি না যে আমাদের সন্তানদেরকে এবং প্রজন্মকে সংস্কৃতিতে তুলে ধরার জন্য তাদের কাছে কোনো লেসন দিচ্ছেন। এই ক্ষেত্রে বাংলাদেশ টেলিভিশন আরও সংস্কৃতির ব্যাপারে আমাদের সন্তানদেরকে সচেতন করার পদক্ষেপ নেওয়া এবং বেসরকারি টেলিভিশনগুলোকে আওতায় নিয়ে আসার কোনো পদক্ষেপ বর্তমান সংস্কৃতি মন্ত্রণালয় রয়েছে কিনা এই ব্যাপারে মাননীয় মন্ত্রী বলবেন, তাহলে আমরা উপকৃত হব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন এবং অন্যান্য টেলিভিশন চ্যানেল, তথাপিও তথ্য এবং সংস্কৃতির মাঝে একটা সমন্বয় কারণে যে সেখানে যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড করা হয় সেটা আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করি, সেটা আমরা সেখানে চলে। বা আমরা না চাইলেও সেখানে টেলিভিশন সার্ভিসের জন্যই সেখানে গান বাজনা নাটক সমস্ত কিছু কন্টেন্টগুলো থাকে। তো আমরা সমস্ত ক্ষেত্রেই একটা নবজাগরণ আনার চেষ্টা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমরা একটা নতুন রেনেসাঁ সৃষ্টি করতে চাই এই দেশে, সেটা হচ্ছে জীবনমুখী সংস্কৃতি, জীবনমুখী শিক্ষা, জীবনমুখী অর্থনীতি, সমস্ত কিছুকে আমরা একটা নতুন বাংলাদেশ নিয়ে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দেশের ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করতে পারবো এবং আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে আমরা একটা নবজাগরণের মাধ্যমে আমরা এগিয়ে যাব। সেই জন্য ওনার ভয়ের কোনো কারণ, আমরা অতীতে যা হয়েছে না হয়েছে আমরা অতীত নিয়ে অত ঘাটাঘাটি করতে রাজি না। আমরা আগামী দিনে আমাদের পথ চলাই আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, এই কথাগুলো আমি বলতে চাই। স্পিকার, আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2349 মাননীয় সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল ৭, দয়া করে উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ স্বাস্থ্য সেবা ব্যবস্থা মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি বর্তমান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় ইউনিয়নে কয়টি করিয়া 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হইবে, হইলে কবে নাগাদ হবে, না হইলে কারণ কি? আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন 2349 আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2349 মহান সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাকাওয়াত হোসেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মিস্টার স্পিকার স্যার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, 136 টাঙ্গাইল ৭কে। মাননীয় স্পিকার, বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করা। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। বর্তমান বাংলাদেশের ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব অবকাঠামো উন্নীতকরণ, নবোন্নয়ন, মেরামত ও সংস্কার কাজ শীর্ষক প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং কাজ চলমান। আবার কোনো কোনো ইউনিয়নে 10 শয্যা ও 20 শয্যা বিশিষ্ট
হাসপাতালও রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের মির্জাপুর উপজেলায় 11টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও 5টি ইউনিয়ন সাবসেন্টার বিদ্যমান রয়েছে। সবগুলোর অবকাঠামো উন্নীতকরণ, নবরূপায়ণ, মেরামত ও সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। এই সংস্কার কাজ সমাপ্তে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় চিকিৎসক, মিডওয়াইফারি ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত করা হবে। এই মুহূর্তে ইউনিয়ন পর্যায়ে নতুন হাসপাতাল নির্মাণ করার কোনো পরিকল্পনা সরকারের হাতে নেই। তবে অদূর ভবিষ্যতে উপজেলা পর্যায়ের বাইরে গিয়ে আউট অব দ্য পেরিফেরি অব দ্য উপজেলা হেডকোয়ার্টার অদূর ভবিষ্যতে স্বাস্থ্যসেবাকে আত্মসংস্থিত করার লক্ষ্যে যদি ইউনিয়ন পর্যায়ে আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের হাতে নেওয়া হয়, তখন অবশ্যই টাঙ্গাইল মির্জাপুর উপজেলাকে অগ্রাধিকার দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য সম্পূরক প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয় আমার জানা মতে কাউকে হতাশ করে নাই, কাউকে নিরাশ করে নাই। উনি ওনার দপ্তর থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে উনি বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে এবং আমাদের আশ্বস্ত করছে আমাদের নির্বাচনী এলাকায় যে সমস্যাগুলো আছে উনি সেগুলো সমাধান করবে। এই জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুরের পাহাড়ি অঞ্চল আছে, মির্জাপুর উপজেলা এবং বাসাল সখীপুর পাহাড়ি অঞ্চল আমার মির্জাপুরের একটি অঞ্চল, পাহাড়ি অঞ্চল। এখানে টাঙ্গাইল 8 নির্বাচনী এলাকার মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমদ আজম খান আছেন। সখীপুর এবং মির্জাপুরের মাঝখান বাস্তল ইউনিয়ন প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে মানুষের সেবা পেতে থানা সদরে আসে 12-13 কিলোমিটার দূরে। আসতে অনেক সময় রোগী রাস্তায় ইতিমধ্যেই অনেকবার মৃত্যুবরণ করেছে। মাননীয় সদস্য প্রশ্ন করুন দয়া করে। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি বিনীতভাবে আমার নির্বাচনী এলাকার পাহাড়ি অঞ্চলের অসহায়, নিরীহ, দুস্থ, দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে এই মহান সংসদে আপনার মাধ্যমে আমি জানতে চাচ্ছি, আমার নির্বাচনী এলাকার জনগণ আজকে যেন জানতে পারে, শুনতে পারে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই পাহাড়ি অঞ্চলের মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ওই পাহাড়ি অঞ্চলে 31 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল যেন একটি হাসপাতাল নির্মিত হয়। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। স্যার, কনভিনসিং ম্যানার মাননীয় সংসদ সদস্য ওনার পাহাড়ি অঞ্চলের বাঁশতল এলাকার মানুষের কথা বলেছেন। অনেক ক্রুয়েল হতে পারবো না মাননীয় স্পিকার। টাকার বরাদ্দ পেয়েছি, উনি জনগণের প্রতিনিধি, ভোটে পাশ করে এসেছেন। সেই পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য বাঁশতল এলাকায় একটি 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য সেবা কেন্দ্রের কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমি 50 শয্যার কথা বলবো না, তবে আমি ওনাকে ওয়াদা করতেছি শুধু সেই পাহাড়ি অঞ্চল এলাকা বলে যেখানে অনেক নিগোষ্ঠীর মানুষ বাস করে, সেই মানুষগুলির জনসেবার স্বার্থে ওনাকে 20 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল এই অর্থ বছরের ভিতরে করে দেওয়ার চেষ্টা করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় মন্ত্রী, আমার খুব আফসোস লাগছে কেন আমি ওখানে না। কয়েকদিন আগে আপনার কাছে একটা লেটার পাঠিয়েছি, আমারও একই অবস্থা, 20 শয্যা। আপনি বলার পরে ইউ আর দ্য গার্ডিয়ান অফ দিস হাউস, আমার কি নো বলার খুব অধিকার আছে? আপনারটাও হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। কুড়িগ্রাম 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য আতিকুর রহমান মুজাহিদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমরা তো কনভিন্সিং ভাষায় না বলতে পারলেও একটু দুঃখের ভাষায় বলি, আমাদের 16টা নদী রয়েছে কুড়িগ্রাম জেলায়, 400-র অধিক চর রয়েছে।
যখন আমরা এই চর অঞ্চলগুলোতে যাই, পল্লবের চর বলি আর চর নারায়ণপুরে বলি আর বেগমগঞ্জের সেই উলিপুরের চরে বলি, এই মানুষগুলো রাত্রে, আমার মা বোনরা যখন প্রেগনেন্ট হয় তখন তার একটা নৌ অ্যাম্বুলেন্সের অভাবে তারা সদরে এসে ট্রিটমেন্ট নিতে পারে না। অনেক জায়গায় আমরা ডিও লেটার দিলাম। আমি মাননীয় মন্ত্রীর কাছে, এটা তো খুব বেশি টাকা লাগবে না, 10-20 লাখ টাকা লাগবে, একটা নৌ অ্যাম্বুলেন্স কি খুব দ্রুত গতিতে এই 3টা আসনের কি যদি সদরের যাত্রাপুরে দেয়া যায়, তাহলে এই অঞ্চলের প্রায় 5 লক্ষ মানুষ, নাহলে 2 লক্ষ মানুষের উপকার হবে। একটা নৌ অ্যাম্বুলেন্স কি দ্রুত গতিতে দেয়া যাবে কিনা এই চরের মানুষের জন্য, সেজন্য আপনার মাধ্যমে আমি একটু অনুরোধ করতেছি। জি মাননীয় মন্ত্রী, এটাও কিন্তু অনুরোধ। স্পিকার, উই হ্যাভ এ ভেরি কোস্টাল এরিয়াস। আমাদের সমুদ্র তীরবর্তী অনেকগুলি জেলা, মাননীয় সংসদ সদস্যগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, ওয়াটার যেটা অ্যাম্বুলেন্স সেটার কথা দাবি করেছেন, উনিও আজকে করেছেন মাননীয় সংসদ সদস্য। এই বিষয়টি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটা দিক নির্দেশনা দিবেন আশ্বস্ত করেছেন। আমি মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা পাওয়ার পর যদি এই প্রকল্প হাতে সম্ভবত হবে, তাহলে মাননীয় সংসদ সদস্য যিনি চরাঞ্চলের কথা বলেছেন উনিও সেখান থেকে বাদ পড়বেন না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনাকেও ধন্যবাদ। মহিলা আসন নম্বর 12 জিবা আমিন খান, খুব স্পেসিফিক্যালি কোশ্চেন করবেন প্লিজ। ধন্যবাদ। মাননীয় স্পিকার, থ্যাংক ইউ। আমি আজকে গতকালকে রাত্রে আমার অতিরিক্ত দায়িত্ব পীরগঞ্জ এবং মিঠাপুকুর থেকে ভ্রমণ করে এসেছি এবং ওখানে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালগুলো অলরেডি আমাদের প্রধানমন্ত্রী হ্যাজ বিন ভেরি কাইন্ড, উনি অনুমোদন দিয়েছেন যে 101 বিশিষ্ট শয্যা হোক। তবে এখানে প্রশ্ন যেটা রয়ে যাচ্ছে যে আমি আমাদের মন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই যে দের ইজ এ ল্যাক অফ হিউম্যান রিসোর্সেস টু অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন দিজ হসপিটাল। এখানে কি কোনো উদ্যোগ নেওয়া যায় যে এই যে আমাদের যে এত বেকারত্ব রয়েছে আমাদের এলাকাগুলোতে, ওখানে কি এই আমরা কোনো ট্রেনিং দিতে পারি যে অক্সিলারি ফোর্স হয়ে তারা এসব হাসপাতালে কাজ করতে পারবে? আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মিনিস্টার প্লিজ। মাননীয় স্পিকার, no doubt there is a lack of human resources in all of our hospitals, but the very honorable member of the parliament, she has advised the use of the younger generation with training to work in the hospitals, but it is out of rule. We cannot engage the younger people to stay in the hospital without giving them the job in the proper way. Younger generation এর জন্য আমরা 1,00,000 কর্মী নিয়োগ করতে যাচ্ছি, স্বাস্থ্যকর্মী, যার মধ্যে 80,000 will be women. Those who will be midwifer, caregiver and technician. ওই ইয়াং জেনারেশন এই সার্কুলারে যারা দরখাস্ত করবে, those who will be eligible to have the job, will give them the job to serve in that hospitals. Other than this system, we can't recruit any younger people to work in the hospital without payment or with payment, which is beyond the rule of the government. Thank you, Honorable Speaker. থ্যাংক ইউ ইনডিড অনারেবল মিনিস্টার। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্ন উত্তর এখানেই আজকের মতো শেষ হলো। একটু দয়া করে আমরা একটু আগাই। আজকে আমাদের অনেকগুলো আইটেম আছে। মাননীয় সদস্য একটু বসেন, আমরা আগাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, জি আমরা নোটিশটা পেয়েছি মিস্টার আক্তার, আমরা দেখব। একটু বসেন দয়া করে। আক্তার হোসেন, আপনার লিখিত কাগজটা পেয়েছি, আমরা একটু আগিয়ে নেই। আচ্ছা একটু তাহলে বসেন, একটু বসেন প্লিজ। মাননীয় সদস্যবৃন্দ,
আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে 77টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। মাননীয় সদস্যগণ হলেন, আমি ক্রমিক নম্বর সময় বাঁচানোর জন্য পড়লাম না, শুধু নামগুলা পড়ছি। জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার 4, জনাব ইকরামুল বারী টিপু নওগাঁ 4, নীলুফার চৌধুরী মণি মহিলা আসন নম্বর 10, আব্দুল মুন্তাকিম নীলফামারী 4, মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, হেলেন জেরিন খান মহিলা আসন নম্বর 9, জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর 1, এস এ জিন্না কবির মানিকগঞ্জ 1, মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর 3, জনাব এ এম মাহবুব উদ্দিন নোয়াখালী 1, ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী 3, মোহাম্মদ আব্দুল সত্তার নীলফামারী 1, মোহাম্মদ আইনুল হক সিরাজগঞ্জ 3, জয়নুল আবিদিন বরিশাল 3, সুলতানা আহমেদ মহিলা আসন নম্বর 17, জনাব এ ই সুলতান মাহমুদ জামালপুর 2, সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম 15, আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা, লুৎফুর রহমান কক্সবাজার 3, রেজা আহমেদ কুষ্টিয়া 1, মোহাম্মদ রবিউল আউয়াল টাঙ্গাইল 6, জনাব মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, রুমিন ফরহান ব্রাহ্মণবাড়িয়া 2, জনাব মোহাম্মদ আব্দুল হান্নান চাঁদপুর 4, জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, শেখ মুজিবুর রহমান ইকবাল 5, মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা 4, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, মোহাম্মদ আমিন রংপুর 6, মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12, মোহাম্মদ আখতারুজ্জামান ময়মনসিংহ 10, মোহাম্মদ মুক্তার আলী যশোর, সৈয়দ জয়নুল আবিদিন ঢাকা 4, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর 4, মিয়া প্রধান মহিলা আসন নম্বর 47, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভুয়া লক্ষ্মীপুর 2, জনাব মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, জনাব মোহাম্মদ অলি উল্লাহ বরগুনা 1, জনাব মোহাম্মদ সেলিম ভুইয়া কুমিল্লা 2, কে এম বাবর গোপালগঞ্জ 2, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ 1, মোহাম্মদ আশরাফ উদ্দিন নরসিংদী 5, জয়নুল আবিদিন ফারুক নোয়াখালী 2, শওকত আরা আক্তার মহিলা আসন নম্বর 33, জনাব এ বি এম মুশারফ হোসেন পটুয়াখালী 4, ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান ময়মনসিংহ 7, জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, জনাব মোহাম্মদ কেরামত আলী চাঁপাইনবাবগঞ্জ 1, শিরিন সুলতানা মহিলা আসন নম্বর 2, রেহেনা আক্তার রানু আসন নম্বর 4, রাশেদা বেগম হীরা মহিলা আসন নম্বর 3, জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1, মোহাম্মদ আজিজুর রহমান যশোর 1, অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী 5, নেওয়াজ হালিমা আর্লি মহিলা আসন নম্বর 5, শামিমারা বেগম স্বপ্না মহিলা আসন নম্বর 21, মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2, সালাউদ্দিন গাজীপুর 4, আমি দুঃখিত এম রুহুল কুদ্দুস তালুকলু নাটোর 2, কাজী রফিকুল ইসলাম বগুড়া 1, মুসাম্মদ ফরিদা ইয়াসমিন মহিলা আসন নম্বর 6, জনাব মোহাম্মদ মশিউর রহমান খান বাগা 1, সারওয়ার আলমগীর চট্টগ্রাম 2, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম পটুয়াখালী 2, মুসাম্মদ শাম্মী আক্তার মহিলা আসন নম্বর 22, সাবিকুন নাহার মহিলা আসন নম্বর 39, নুরুন্নিসা সিদ্দিকা মহিলা আসন নম্বর 37, মীর আহমদ বিন কাসেম ঢাকা 14, মাহবুবা হাকিম মহিলা আসন নম্বর 48, মানসুরা আক্তার মহিলা আসন নম্বর 26, জনাব মোহাম্মদ আবু মন্ডল পাবনা 4। নোটিশগুলির মধ্য হতে আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ 3, শিরিন সুলতানা মহিলা আসন নম্বর 2 এবং শামীম আরা বেগম স্বপ্না মহিলা আসন নম্বর 21 নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশ গ্রহণ করা সম্ভব হলো না বলে আন্তরিকভাবে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা সম্ভব হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য হতে প্রত্যেককে নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য সম্ভব ঠিক ততজন সদস্য বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ,
বিধি অনুযায়ী আজকের বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। প্রথমেই বক্তব্য রাখবেন নওগাঁ ৪ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য ইকরামুল বারী টিপু। আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি একটু গুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিয়েছিলাম। নোটিশের বিষয়বস্তু হচ্ছে মান্দা উপজেলা সহ দেশের সকল উপজেলায় একটি করে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার উপজেলায় এই মুহূর্তে পরিসংখ্যান অনুযায়ী সমাজসেবা অফিসের তথ্য অনুযায়ী প্রায় 12,000 প্রতিবন্ধী বসবাস করছেন, যুব মহিলা সম্মিলিতভাবে। এর বাইরেও অনেক সংখ্যক প্রতিবন্ধী মানুষ আমার উপজেলায় রয়েছেন। আমি মনে করি যে বাংলাদেশের উপজেলার চিত্র একই, সুতরাং সামষ্টিকভাবে এগুলোর সংখ্যা অনেক বেশি। এই সমস্ত প্রতিবন্ধী মানুষের সেবা সাহায্য করবার জন্য উপজেলা কোনো সেবা এবং সাহায্য কেন্দ্র যদি না থাকে, তাহলে তাদের জন্য যে সার্ভিস দেওয়ার দরকার, যে উপকরণ সামগ্রী সরবরাহ করা দরকার, সে করবার কোনো বন্দোবস্ত থাকে না বিধায় তাদেরকে জেলা এবং বিভাগীয় শহরে গিয়ে এই সেবা নিতে হয়, সাহায্য গ্রহণ করতে হয়, যা সত্যি তাদের জন্য প্রতিবন্ধী ব্যক্তির একটা দুরূহ বিষয়। সেই কারণেই আমি দাবি করেছি, অনুরোধ করেছি এবং এই নোটিশ দিয়েছি দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় সমাজ কল্যাণ, যাতে করে আমার নওগাঁ জেলার মান্দা উপজেলায় অন্তত একটি প্রতিবন্ধী সেবা এবং সাহায্য কেন্দ্র স্থাপন করে এই সমস্ত প্রতিবন্ধী মানুষের জন্য মানবিক তার হাত আমরা প্রসারিত করে এগিয়ে আসতে পারি, সেই অনুরোধ আমি জানাতে চাই মাননীয় মন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, এই বাংলাদেশে এরকমের বিভিন্ন সেক্টরে এই গরিব দুঃখী অসহায় মানুষ রয়েছে যারা সরকারের সাহায্য সহযোগিতার জন্য অপেক্ষা করে রয়েছে, কিন্তু হাতের কাছে সেবা প্রতিষ্ঠান না থাকার কারণে সেগুলো পায় না। এই জন্য অন্তত এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই সেবা এবং সাহায্য কেন্দ্র স্থাপন করার জন্য আমি মনোযোগ আকর্ষণ। আপনাকে ধন্যবাদ। নীলফামারী ৪ আসন থেকে মাননীয় সদস্য আব্দুল মুন্তাকিম, সময় 2 মিনিট। ধন্যবাদ। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে আমার নির্বাচনী এলাকা নীলফামারী ৪-এর কিশোরগঞ্জ উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। সেই উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া নীলফামারী সদর উপজেলা থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন এই উপজেলার মধ্য দিয়ে রংপুর শহরে প্রবেশ করেন এবং পার্শ্ববর্তী আমাদের জলঢাকা উপজেলার অনেক মানুষ এই দিক দিয়ে তারাগঞ্জ উপজেলায় প্রতিনিয়ত যাতায়াত করেন। কিন্তু এই আমি কার্যপ্রণী বিধি ৭১ বিধি মোতাবেক আজকে যে বিষয়টি উত্থাপন করতে চাই সেটা মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। এই বিষয়ে উত্থাপনীয় বিষয় হলো যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা মোড় থেকে মাগুরা চেকপোস্ট পর্যন্ত সড়কটি অত্যন্ত সংকীর্ণ, এটি অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে, কিন্তু রাস্তাটি অত্যন্ত সংকীর্ণ এবং জরাজীর্ণ হওয়ায় এখানে প্রতিনিয়ত তীব্র যানজট এবং মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত মানুষজন। ফলে স্থানীয় জনসাধারণ এবং শিক্ষার্থীদের মধ্যে ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকার অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই সড়কটি জরুরি ভিত্তিতে প্রশস্ত করা অত্যন্ত জরুরি। অর্থাৎ মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আমার সুনির্দিষ্ট প্রশ্ন যে কিশোরগঞ্জ থানা মোড় থেকে মাগুরা চেকপোস্ট পর্যন্ত সড়কটি প্রশস্ত করার পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকলে কত দ্রুত সম্ভব করা সম্ভব হবে বিষয়টি জানাবেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য সিলেট ৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আবুল হাসান, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আজকে উত্থাপিত বিষয়টি আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক প্রসঙ্গে। আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা বিদেশে যারা অবস্থান করে বা প্রবাসে যারা অবস্থান করে, এর মধ্যে থেকে মধ্যপ্রাচ্যে অধিক বাংলাদেশি যুবক এবং যুবতী বিভিন্ন কার্যক্রমে আছে বা বিভিন্ন কাজকাম তারা করতেছে বিদেশের জমিনে।
কিন্তু ভাষাগত অভিজ্ঞতা না থাকার কারণে আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে একজন যুবক এই মধ্যপ্রাচ্যে চাকরি করে সে কিন্তু 2 লক্ষ টাকা বেতন পায়। আমরা বাংলাদেশের যুবক সে কিন্তু মাত্র 20,000 টাকা বেতন পায়। কারণ কি? তার ভাষাগত জ্ঞান না থাকার কারণে। এজন্য আমি মাননীয় স্পিকার মহোদয় আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করতে চাই, 8ম শ্রেণী পর্যন্ত অন্ততপক্ষে আরবি ভাষাকে বাধ্যতামূলক করা হোক, যাতে করে ভাষাগত জ্ঞান অর্জন হবে, ঠিক তেমনি ভাবে কোরআন এবং হাদিস বুঝতে তারা হবে। আর যদি মানুষের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকে তাহলে তার মধ্যে নৈতিকতা থাকে। অতএব নৈতিকতা সম্পন্ন আমরা যদি ভবিষ্যৎ চাই তাহলে আমরা আরবি ভাষা অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সাতক্ষীরা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল খালেক, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে যে বিষয়ে নোটিশ দিয়েছি সেটা হচ্ছে সাতক্ষীরা পৌরসভা রাস্তাঘাট, কালভার্ট এবং ড্রেন নির্মাণ প্রসঙ্গে। আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার নির্বাচনী এলাকায় 106 সাতক্ষীরা 2 এর অন্তর্গত সাতক্ষীরা পৌরসভার অধিকাংশ রাস্তা, কালভার্ট এবং ড্রেন সংস্কার এবং উন্নয়নের অভাবে অত্যন্ত নাজুক অবস্থা রয়েছে। পৌরসভার অনেক গুরুত্বপূর্ণ সড়কে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য এসব সড়কে পানি জমে যায়, যান চলাচল ব্যাহত হয়, পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক এলাকায় প্রয়োজনীয় ড্রেন না থাকায় কিংবা বিদ্যমান ড্রেন ভরা যাওয়ায় জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি দপ্তরে যাতায়াত ব্যাহত হচ্ছে। এছাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় ছোট বড় একাধিক কালভার্ট জরাজীর্ণ অবস্থা রয়েছে। অনেক স্থানে নতুন কালভার্ট নির্মাণের প্রয়োজন হলেও দীর্ঘদিন ধরে তা বাস্তবায়িত হয়নি। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অতএব মাননীয় মন্ত্রীর নিকট আমার জোর দাবি, সাতক্ষীরা পৌরসভার সকল গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের উন্নয়ন এবং পুনর্নির্মাণ, প্রয়োজনীয় স্থানে নতুন কালভার্ট নির্মাণ, জরাজীর্ণ কালভার্ট সংস্কার এবং আধুনিক ড্রেনের ব্যবস্থা নির্মাণের জন্য এবং আধুনিক নাগরিক সুবিধা প্রদান করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। দিনাজপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর আসনের থেকে যে জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ করছি সেটি হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় স্লুইস গেটে ওয়াকওয়ে অর্থাৎ হাঁটাপথ, শিশু পার্ক, বিশ্রামাগার এবং নিরাপত্তা বেষ্টনী নির্মাণ করা প্রসঙ্গে আমি এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকা 6 দিনাজপুর 1 বীরগঞ্জ ও কাহারোল উপজেলা নিয়ে গঠিত। বীরগঞ্জ ও কাহারোল উপজেলার মোট জনসংখ্যা 5,30,716 জন 2022 সালের আদমশুমারি অনুযায়ী। বীরগঞ্জ উপজেলাটি 11টি ইউনিয়ন এবং 1টি পৌরসভার সমন্বয়ে গঠিত। বীরগঞ্জ উপজেলায় শহর সংলগ্ন ঢেপা নদীর তীরে স্লুইস গেটটি অবস্থিত, যা 1997 সাল হতে 2001 সালে বাস্তবায়ন হয়। বীরগঞ্জ উপজেলায় কোনো সরকারি খেলার মাঠ, স্টেডিয়াম, শিশু পার্ক বা বিনোদনের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই বিভিন্ন মানুষ বিনোদনের জন্য এখানে ছুটে আসেন। বীরগঞ্জ উপজেলা সহ বিভিন্ন পার্শ্ববর্তী উপজেলা থেকে হাজার হাজার দর্শনার্থীদের পদচারণায় সকাল হতে রাত পর্যন্ত স্লুইস গেট এলাকায় বাড়তি লোকের সমাগম হয়। বিশেষ করে বিকালবেলা বা ছুটির দিনগুলোতে স্লুইস গেটে ভিড় বেশি থাকে। কিন্তু স্লুইস গেট এলাকায় ছোটদের শিশু পার্ক, বয়োজ্যেষ্ঠদের জন্য ওয়াকওয়ে বা হাঁটাপথ ও বিশ্রামাগার এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা প্রভূত সমস্যার সম্মুখীন হয়। তাই এখানে একটি ওয়াকওয়ে নির্মাণ করা হলে বিভিন্ন এলাকার যে সকল মানুষ এখানে ঘুরতে আসেন তারা সুন্দর মতো সৌন্দর্য উপভোগ করতে পারেন। বিনোদনের জন্য এখানে একটি শিশু পার্ক করা হলে ছোট ছোট শিশুরা খেলাধুলা করতে পারবে। এমত অবস্থায় উল্লেখিত স্লুইস গেটে ওয়াকওয়ে, শিশু পার্ক, বিশ্রামাগার এবং নিরাপত্তা। ধন্যবাদ মাননীয় সদস্য। নোয়াখালী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব AM মাহবুব উদ্দিন, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
স্পিকার, আমার নির্বাচনী এলাকা চাটখিল, সোনামুড়ি, নোয়াখালী একে দুটি কৃষি কলেজ স্থাপন করার জন্য মনোযোগ আকর্ষণ করছি। স্পিকার, এই বাংলাদেশে সব জায়গায় কিন্তু জায়গা কমে বা জায়গা স্থিতিশীল আছে। একমাত্র বৃহত্তর নোয়াখালী জেলাতেই অনেক অনেক বেশি হাজার হাজার একর জমি বাড়ছে, এবং বাংলাদেশে শুধু তাই নয়, সব জায়গায় কিন্তু ঘনবসতি। নোয়াখালী এত জমি বাড়ছে মাননীয় স্পিকার, আমরা 1 কোটি মানুষের জায়গা দিতে পারবো নোয়াখালীতে। নোয়াখালীর কৃষি, নোয়াখালীতে আসলে মাননীয় স্পিকার, তাহলে ঢাকা শহরে কিন্তু মাছের দাম বেড়ে যাবে, মানে মৎস্য কৃষিতে। কিন্তু নোয়াখালীর কৃষি কলেজ নেই। আমি অনুরোধ করছি আমার এলাকায় চাটখিল 2টা কৃষি কলেজ করার জন্য। মাননীয় স্পিকার, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে নোয়াখালীর মানুষ শহীদ জিয়া আদর্শের প্রতি শ্রদ্ধাশীল, সমর্থন দিয়ে আসছে। সবসময় নোয়াখালী বিএনপির প্রতি সমর্থন দেয়। এমনকি 2008 সালে যে সময় সেই চুরি নির্বাচন, নির্বাচন, সেখানে নোয়াখালীতে 13 সিটের মধ্যে 11 সিট কিন্তু নোয়াখালীর মানুষ কিন্তু বিএনপিকে দিয়েছে। এটাই দুর্ভাগ্য। 17 বছর নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি গেলে, এবং শুধু মন্ত্রী ছিল একজন আওয়ামী লীগের, উন্নয়ন কিছু হয়নি, আমরা বঞ্চিত। এখন আমরা নোয়াখালীর মানুষ কিন্তু সে পাচ্ছে। আমাদের কৃষি কালচার, নোয়াখালীর নিজস্ব একটা কালচার আছে, নিজস্ব একটা ভাষা আছে। মানে নোয়াখালীতে আবার ঢুকে দিছে, রোহিঙ্গা ঢুকে দিছে। 15-20 বছর পরে দেখা যাবে যে মাননীয় স্পিকার, এই বলবো বাড়ি কোথায়, নোয়াখালী। আপনি অরিজিনাল নোয়াখালী নাকি রোহিঙ্গা নোয়াখালী? কালচারাল আইডেন্টিটি নষ্ট করে দিচ্ছে। আমি রোহিঙ্গা থেকে এখানে ছড়ানো উৎপন্ন করি, আর নোয়াখালী অনেক দাবি দেওয়া আছে। ধন্যবাদ মাননীয় সদস্য। নোয়াখালীর আলাদা ভাষাও আছে বললেন। সিরাজগঞ্জ 3 আসন থেকে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আইনুল হক। জনাব মোহাম্মদ আইনুল হক, সিরাজগঞ্জ 3। আপনাকে ধন্যবাদ। আমার সিরাজগঞ্জ জেলায় রানীহাট তারাসের মাঝামাঝি বেরকে নামক স্থানে পুলিশ ফাঁড়ি স্থাপন প্রসঙ্গে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সিরাজগঞ্জ রানীহাট ও তারাসের মাঝামাঝি বেরকে নামক স্থানে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণ করা প্রয়োজন। এলাকায় প্রায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক পাচার সহ নানাবিধ অসামাজিক কার্যক্রম পরিলক্ষিত হয়। স্থানীয় জনগণ নিরাপত্তা, চলাচল ও বসবাস বিধান করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। সকল সময় সেবামূলক কাজের অংশগ্রহণ করে দেশের মানুষের পাশে দাঁড়ানোর থেকে মনে করছি বেরখালী নামক স্থানে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা বিশেষ জরুরি। অতএব মাননীয় স্পিকার, আপনার সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অগ্রাধিকার ভিত্তিতে পুলিশ ফাঁড়ি নির্মাণের প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় সদস্য, আপনাকেও ধন্যবাদ। বরিশাল 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নুল আবিদিন নেই মনে হয়। মহিলা আসন নম্বর 17 সুলতানা আহমদ, আপনার সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার উত্থাপনী বিষয় 70% কাজ শেষ হওয়া 300 কোটি টাকার পরিত্যক্ত বেসরকারি মেডিকেল কলেজের অবকাঠামোটি সরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বা সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে চালু করে যুব সমাজকে মাদকমুক্ত করা ও কর্মসংস্থান সৃষ্টি করা প্রসঙ্গে মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ধামরাই ঢাকা 20-এ ঢাকা ও টাঙ্গাইলের মধ্যবর্তী এলাকায় একটি বিশাল সম্পদ বছরের বছর ধরে অবহেলিত পড়ে আছে, যা আমাদের অসম্পূর্ণ স্বপ্নের এক নীরব সাক্ষী। আজকাল খবর ও সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি আলোচনায়, তাই আমি এই হাউজের নজরে আনার প্রয়োজন বোধ করছি। সেটি হলো 16 একর জমির উপর অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ প্রকল্পে পরিত্যক্ত জায়গা ও ভবনগুলো বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়ে আছে, যেখানে আমাদের সাধারণ মানুষ মৌলিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা স্বাস্থ্য সেবা, প্রযুক্তি,
শিল্প খাতে বিশ্বমানের বিনিয়োগের আকর্ষণের চেষ্টা করছি। আমার বিশ্বাস এই জায়গাটিকে মানুষের জীবন মানের বাড়ানোর জন্য এই স্বাস্থ্য কেন্দ্রটিকে যেভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি, সেই জন্য আপনার কাছে, আপনার মাধ্যমে আজকে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে এই কথাগুলো বলছি। প্রকল্পের পরিত্যক্ত জায়গাটি ও ভবনগুলো একটি আধুনিক স্বাস্থ্য কেন্দ্রে রূপান্তর যা কেবল ধামরায় নয়, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরের মানুষের স্বাস্থ্য সেবার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আমরা যদি একটা হাসপাতাল তুলতে পারি তাহলে এটা স্থানীয় অর্থনীতিকে সাহায্য করবে এবং ঢাকার উপর থেকে অনেকটা চাপ কমে যাবে। মাননীয় স্পিকার, আমরা সবাই গর্বে নতুন উদ্বেগ ধন্যবাদ মাননীয় সদস্য। টাঙ্গাইল 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী, সময় 2 মিনিট। সমান পানি মারিয়ে পরীক্ষা কেন্দ্রে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পরীক্ষার্থীদের কোথাও নৌকায়, আপনার মাধ্যমে করে শিক্ষার্থীদেরকে আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়কে 71 বিধিতে জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছি। সেটি হলো আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল 7 মির্জাপুর থানা সদর থেকে আজগানা ইউনিয়নের বংশাই নদীর উপর হাটুভাঙ্গা ব্রিজ, যেটা আজ থেকে 30 বছর 25-30 বছর আগে নির্মিত হয়েছে, সেখানে টোল আদায় হচ্ছে। গোড়াই সখীপুর রাস্তা উপর এই ব্রিজটি, মানসিক সহযোগিতা এই ব্রিজটি ব্যবস্থা নিশ্চিত করা যাতে কোনো শিক্ষার্থীর 200-র উপরে, হয়তো 200 মিটার উপরে হবে। মাননীয় মহোদয়, আপনি আমাকে একদিন বলেছিলেন যে একটা নীতিমালা আছে, নীতিমালা পরিবর্তন না হলে এটা এই টোল আদায়টা বন্ধ করা যাবে না। মাননীয় মন্ত্রী মহোদয়কে বিনয়ের সহিত আমি বলবো, আমাদের স্বাস্থ্যমন্ত্রী যদি 50 সদস্য বিশিষ্ট হসপিটাল 100 সদস্য বিশিষ্ট করতে পারে, আপনি 211 বা 210 মিটার যে ব্রিজ, সেটা আপনি 200-র উপরে না রেখে একটু কমিয়ে, যদি কত বছর যাবৎ ব্রিজটা হয়েছে টোলটা আদায় হয়, এই বছর এবং মিটারের সংখ্যা একটু বিবেচনা করে এই অসহায় মানুষ গ্রাম অঞ্চলের ভিতরে ব্রিজটা, সেইখানে যদি প্রতিনিয়ত এভাবে টোল দিতে হয়, এটা নির্বাচনের আগে জনমানুষের একটা দাবি ছিল। সেই দাবির মুখে আমি বলেছিলাম যে আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়ে মহান সংসদে যেতে পারি, তাহলে এই ব্রিজটির নীতিমালা সেটা দেখে, আইনগত বিষয়গুলো দেখে, যাতে এই টোলটা মাফ করা যায়, বন্ধ করা যায়, সে ব্যাপারে আমি উদ্যোগ গ্রহণ করব। এটা নির্বাচনী একটা প্রতিশ্রুতি ছিল। কুষ্টিয়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজা আহমেদ, কুষ্টিয়া 1। ভুক্তভোগীদের অভিযোগ, মাননীয় স্পিকার, আমি কি দিয়েছিলাম আমার তো খেয়াল নাই। ভুক্তভোগীদের অভিযোগ, মাননীয় আপনার মনে রাখার জন্য, সকলের মনে রাখার জন্য আমরা বড় একটা স্ক্রিন দিয়েছি। বিলের বোঝা চাপিয়ে দেওয়াই যেন হাসপাতালে কুষ্টিয়া জেলার দৌলতপুর। সাউন্ড বাইট 2, অন্য রোগীর স্বজন। শুধু চিকিৎসায় অবহেলা নয়, আবাসিক এলাকায় নিয়োগ। মাননীয় সদস্য, ওই যে লেখা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বারাগাংনি থেকে প্রাগপুর পর্যন্ত রাস্তা সংস্কার ও পুনর্নির্মাণ প্রসঙ্গে হাসপাতালের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র নিয়ে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অতীতেও এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমি মাননীয় অভিযোগ উঠেছিল। যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ করব, এসব অভিযোগের বিষয়ে আমার একটি রাস্তা এসব অভিযোগের যেটা হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা না, এটা মিরপুর থেকে প্রাগপুর স্বীকার করেছেন। এটা খুব বড় অতিরিক্ত বিল, যোগাযোগ ব্যবস্থার রাস্তা। মিরপুর থেকে বাড়াগান্দিয়া পর্যন্ত 15 কিলোমিটার হয়েছে, এখনো 22 কিলোমিটার বাদ আছে। আমি মাননীয় মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম, অবশ্যই পার্লামেন্টে। উনি বলেছিলেন যে করে দেব। আমি ওনার কাছে আকুল আবেদন করব, তাদের অবস্থা খুবই খারাপ, এটা সংস্কার বা পুনর্নির্মাণ করার জন্য ওনার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি, যাতে তাড়াতাড়ি রাস্তাটি হয়। এটার সঙ্গে বিজেপি 4টা ক্যাম্পেরও যোগাযোগ আছে এবং এইটা 4টা ইউনিয়নের মধ্যে এই রাস্তাটি আছে। এটা একসময় এলজিডির অধীনে ছিল। এইটা গত সরকারের সময় রোডস এন্ড হাইওয়ে
অধীনে হয়েছে, এটা 15 কিলোমিটার হয়েছে, বাকি 22 কিলোমিটার রাস্তাটা নির্মাণ করার জন্য আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। টাঙ্গাইল 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রবিউল আউয়াল, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কিন্তু খেয়াল করে দেখেছেন মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 71 ভিত্তিতে উত্থাপনীয় বিষয় জেলদুয়ার উপজেলার স্বল্প লারুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন প্রসঙ্গে বরং কাজ করছে আবহাওয়ার এক অদ্ভুত ও ভয়ঙ্কর বদল। আমার নির্বাচনী এলাকার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়ন স্বল্প লারুগ্রাম জনসংখ্যা প্রায় 2000। অত্যন্ত দুঃখের বিষয়, জনবহুল উক্ত গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। স্বল্প লারুগ্রাম লেখাপড়া করার জন্য বর্তমান শিশু সংখ্যা রয়েছে প্রায় 350। প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত লাউহাটি দেলদুয়ার উপজেলার লাউহাটি একটি ইউনিয়ন। সেই লাউহাটিতে এই প্রাথমিক শিক্ষা অর্জন করতে চান শিশুরা অনেক 1.5 কিলোমিটার দূরে যেতে হয়। তার চারিদিকে নদী বিধৌত। স্বল্প লারুগ্রামে লেখাপড়া বর্তমান শিক্ষার সংখ্যা 350 জন। প্রাথমিক বিদ্যালয় স্বল্প লারুগ্রাম কোমলমতি শিশুরা পড়াশোনা করছে মাত্র 62 জন। বিমুখ শিক্ষার্থীর সংখ্যা প্রায় 80%। গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকা এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নদী পারাপার হয়ে অন্য গ্রামের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা না যাওয়ার মূল কারণ পিছিয়ে পড়া অবহেলিত কোমলমতি শিশুদের শিক্ষার অনুকূল পরিবেশ এবং শিক্ষার মতো অধিকার নিশ্চিত করতে দেলদুয়ার উপজেলার স্বল্প লারুগ্রাম একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা একটি সময়ের ব্যাপার। আমি বিশেষ করে উল্লেখ করতে চাই, স্বাধীনতার পর যতগুলো সংসদীয় ইলেকশন হয়েছে এই স্বল্প লারুগ্রামে প্রার্থী কখনোই যায়, এমন একটা অবহেলিত গ্রাম, সেখানে কেউ যায় না। কেউ যাইবার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আবার প্রার্থী হিসাবে আমরা সেখানে গিয়েছি সেই গ্রামের লোকের কাছে। তারা দেখে আমাদের দেখে তাদের অনেক দাবি, সেই দাবিটা পূরণ করার লক্ষ্যে আগে যেখানে 2 থেকে 3 বছর পর পর বড় জি ধন্যবাদ মাননীয় সদস্য। ভোলা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়া পাহাড় কাটা ও অতিবৃষ্টিতে সিলেট ও পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধস পাচ্ছে। এখানে আছে মাননীয় সদস্য মূল ভূখণ্ড। সদ্ব্যবহার হয়তো পুরোপুরি কার্যকর নয়, কিন্তু চেষ্টার তো কোনো বিকল্প নেই। তবে আমরা মাননীয় স্পিকার, স্ক্রিপ্ট আমার হাতে নাই, তারপর আমি প্রকৃতির ভারসাম্য ঠিক রাখতে আমরা নিজেরা নিজের জায়গায় কতটুকু সততার পরিচয় দিচ্ছি তা নিয়েও কিন্তু বড় প্রশ্ন রয়েছে। মাননীয় স্পিকার, আমাদের চোখের সামনে যাচ্ছে চীনা বাংলাদেশ। ভোলা জেলা সাথে লড়াই করে থাকাই এখন বড় মূল ভূখণ্ড থেকে সবচেয়ে বড় নির্মম সত্যটি হলো ভোলার যোগাযোগ ব্যবস্থা এই যে ভয়ঙ্কর খেসারত খুবই সংকটপূর্ণ। এর জন্য আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলো পুরোপুরি দায়ী নয়। বিশ্বের ধনী মাধ্যমে দেশগুলো যোগাযোগ করতে হয়, মাধ্যমে পৃথিবীকে উত্তপ্ত কিন্তু ভোলা অথচ বড় একটি ভূখণ্ড, আমাদের মতো নির্দোষ দেশ পিছিয়ে পড়া অনেক জনগোষ্ঠী রয়েছে বা অনুদান নয়, বরং এটি আমাদের তাৎক্ষণিকভাবে জলবায়ু পরিবর্তন, বিশেষ করে যারা অসুস্থ তাদেরকে ঢাকায় নিয়ে আসা, আমাদের মতো ভুক্তভোগী দেশগুলো ভোলায় যদি মূল ভূখণ্ড থেকে কেউ যেতে হয় সহযোগিতা করা, তাহলে লঞ্চে তারা যেতে সাধারণত ভয় পায়। আর সকালে সাগর সাধারণত উত্তাল থাকে। এর জন্য ভোলা জেলার সাথে মূল ভূখণ্ডের তাৎক্ষণিক যোগাযোগের জন্য, বিশেষ করে জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য ভোলা একটি অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপনের জন্য মূলত আমি দাবি করছি। আপনার মাধ্যমে আজকের এই হাউজের সামনে এই দাবিটি উপস্থাপন করলাম। ভবিষ্যতে যাতে এই দাবিটিকে বিবেচনায় নেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 6 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল আমিন, আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের কাছে
বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, রংপুর ৬ পীরগঞ্জ আসনে 15টা ইউনিয়ন, একটা পৌরসভা। সেখানে কোডভুক্ত 1000 কিলোমিটার রাস্তা কাঁচা, আর কোডবিহীন কাঁচা রাস্তা সেখানে 600 কিলোমিটার, মোট 1600 কিলোমিটার রাস্তা কাঁচা। বর্ষা মৌসুম চলছে, যোগাযোগ ব্যবস্থা যে এতটাই অনুন্নত, 4.5 লক্ষ মানুষের এই চলাচলের রাস্তাগুলো একেবারেই অনুপযুক্ত বর্তমানে। তো আমি আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি, দয়া করে শহীদ আবু সাঈদের, যার কথা আমরা সবাই বলি, কিন্তু তার এলাকার এই ব্যবস্থাপনার দিকে একটু নজর দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। সেই সাথে এই পীরগঞ্জে সরকারের অনেকগুলো প্রকল্প যেগুলো স্থবির হয়ে আছে, পার্ক 100 কোটি টাকার, এগুলো যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, কোটি কোটি টাকার মালামাল সেখানে আছে। মাননীয় স্পিকার মহোদয়কে আমি অনুরোধ করব যেন আমাদের পীরগঞ্জের রাস্তাঘাট। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। ফরিদপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জানেন যে বাংলাদেশ, আমাদের ফরিদপুর অঞ্চল পেঁয়াজের জন্য খুবই বিখ্যাত। বাংলাদেশে আমি যতটুকু জানি যে 35 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ বার্ষিক চাহিদা। এই চাহিদার প্রায় 4 ভাগের 1 ভাগ আমাদের ফরিদপুর এবং রাজবাড়ী জেলায় উৎপন্ন হয়। দুঃখজনক হলো যে পেঁয়াজ চাষিরা পেঁয়াজের মূল্য পায় না। এই কয়েকদিন আগেও আমি এলাকায় গিয়েছি, মানুষ পেঁয়াজের মূল্যের অভাবে বা পেঁয়াজ সংরক্ষণের জটিলতার কারণে হাজার হাজার মেট্রিক টন পেঁয়াজ পচে যাচ্ছে। কিন্তু এটাও আবার দেখি যে বছর শেষে যদি কখনো পেঁয়াজ আমদানি করতে হয়, একটা মহামারী লেগে যায়, ভারত লেগে যায়, পেঁয়াজ আমদানি করতে হয়, চায়না থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। তো আমার বক্তব্য, যেহেতু পেঁয়াজ আমরা উৎপন্ন করতে পারি, আমাদের চাহিদাও 35-36 লক্ষ মেট্রিক টন, কিন্তু 5-6 মেট্রিক টন প্রায় প্রতি বছর পচে যায়। এটা আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারছি না, বা এই উৎপাদন আমরা আরো বাড়াতে পারি যদি রাষ্ট্রীয় সরকারি পৃষ্ঠপোষকতা হয়। কিছু কিছু পেঁয়াজের এয়ারফ্লো মেশিন দিচ্ছে, সেটা খুবই অপ্রতুল। এর আধুনিক কোন হিমাগার পেঁয়াজ সংরক্ষণের কোনো ব্যবস্থা করা যায় কিনা, যদি করা যায় এটা মোট জিডিপি এবং আমাদের জাতীয় কৃষির জন্য, অর্থনীতির জন্য খুবই উপকার হবে। এবং সবচাইতে বড় কথা, যে এলাকার হাজার হাজার কৃষক যারা শত শত মন পেঁয়াজ উৎপন্ন করে, জন্য, জীবন মানের জন্য এবং বাংলাদেশের কৃষির জন্য সেটা উপকারী হবে। এবং একই সাথে এইটুকু বলে রাখি, যদি এটা নোটিশে নাই, যে আমাদের এলাকায় বলা হয় যে সোনালী আসে ভরপুর। আমি আমার মধ্যেই বলবো যে ভালোবাসি ফরিদপুর, কিন্তু সেই পাট এবারও বিস্তর, হাজার হাজার হেক্টর জমিতে বিস্তর পাট হয়েছে। সেই পাটের যাতে ন্যায্য মূল্য পাচ্ছি এবং পাটের যাতে আবার সেই সোনালী দিন ফিরে আসে, এই বিষয়ে বস্ত্র পাট মন্ত্রণালয় এবং পেঁয়াজের বিষয়ে কৃষি মন্ত্রণালয় একটু খেয়াল রাখবেন। এই বিষয়টি আজকে আমি এখানে উত্থাপন করছি এই মহান সংসদে। ধন্যবাদ মাননীয়। আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। আজান পড়ছে না? মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর 2 মিনিটের বক্তব্য রাখব এখানে শেষ হলো। মাননীয় সদস্যবর্গ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিট 30 মিনিটস আজান পড়ছে, 30 মিনিটস বিরতি দেয়া হলো।